আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিওতে আমি মুক্তা আছি আপনাদের সাথে। যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা করছি সকলে আল্লাহর রহমতে সুস্থ এবং ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। সকালে ঘুম থেকে উঠে দেখি বাইরে বেশ ঝলমলে রোদ উঠেছে, তো দেখে বেশ ভালোই লাগছিল। টানা কয়েকদিন বৃষ্টি হওয়ার পর দুদিন যাবৎ খুব সুন্দর রোদ উঠছে। যদিও গরমটাও একটু বেশি পড়ছে, এরপরও বাড়তি কিছু কাজ করে নিতে পারবো। আর সেই সাথে ঘরের ভিতরে যে ইনডোর প্ল্যান্টগুলো ছিল সবগুলা বাইরে রোদে দিয়ে দিয়েছি। এগুলোতেও মাঝে মধ্যে একটু রোদ লাগাতে হয়। আর সেই সাথে পানি স্প্রে করে দিয়ে গুঁড়ায়ও পানি দিয়ে দিয়েছি। গাছের পরিচর্যা করে বাবু ঘুম থাকতে থাকতে সকালে নাস্তা তৈরি করতে চলে আসলাম। গতকাল রাত্রে ঘুমোতে যাওয়ার আগে তালের রস দিয়ে চালের গুঁড়ি এভাবে মেখে রেখে দিয়েছিলাম। ওভেনটা বন্ধ করে ওভেনের ভিতরে গরম জায়গায় রেখেছি। সকালে দেখলাম বেশ ফুলে উঠেছে। এবার পারফেক্ট একটা ডো হয়েছে। তালের ভাপা পিঠা তৈরি করব। আর এই তালের ভাপা পিঠাটা আমার খুব বেশি পছন্দ, তো অনেকেই আমাকে প্রতি বছর সিজনে বানিয়ে খাওয়ায়। তবে প্রতি বছর এই পিঠা বানাতে আমি একবার হলেও চেষ্টা করি, প্রতি বছরই আমি ফেল করি। সোয়ার বাবা এরপরও প্রতি বছর তাল নিয়ে আসে, তালের রসটা অনেক কষ্ট করে নিই, এরপর রসটা আমি নষ্ট করে ফেলে দিই, কোনো সময় বানাতে পারি না। তবে তালের রস দিয়ে আরও বিভিন্ন রকমের পিঠা তৈরি করা যায়। তবে তালের রস দিয়ে আরও অন্য পিঠাগুলো আমার ভালো লাগে না, তালের ভাপা পিঠাটাই বেশি ভালো লাগে। ওটা বানাতে যে বারবার ফেল করি। আমার অনেক কাছের মানুষজন থেকে আমি এই রেসিপিটা নিয়ে ট্রাই করেছিলাম গত দুদিন আগেও, তখনও কিন্তু পারিনি পারফেক্টভাবে বানাতে। তো আজকে ভাবলাম না, আমি নিজে থেকে ইনগ্রিডিয়েন্টস দিয়ে নিজে একটু চেষ্টা করে দেখি হয় কি না। তো দেখলাম না, খুব সুন্দর হয়েছে। তো আপনাদের মাঝেও শেয়ার করেছি। এবার থেকে সব সময় এভাবেই বানিয়ে থাকবো। রাতে শুকনো চালের গুঁড়োর সাথে তালের পিউরি দিয়ে আর অল্প একটু লবণ দিয়ে অল্প একটু ইস্ট দিয়ে মেখে রেখে দিয়েছিলাম। এভাবে কোনো পানি ব্যবহার করিনি। আর সকালবেলা উঠে চিনি মিক্স করেছি, আর সেই সাথে 1 চিমটি বেকিং সোডা, খাবারের যে বেকিং সোডা থাকে ওটা ব্যবহার করেছি। আর 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। গুঁড়ো দুধটা অপশনাল, তবে এটা দিলে স্বাদটা বাড়াবে, এই ভেবে গুঁড়ো দুধটা দিয়েছি। তো এবার ছোটো ছোটো কাপ কেকের মতো করে বানিয়ে নিব। এটা চাইলে পুরোটা একটা বিবিকানা পিঠার মতো করেও বানানো যায়। ছোটো ছোটো কাপে দিয়ে দিয়েছি, খুব সামান্য পরিমাণে মেখে রেখেছিলাম, যদি হয় তো পরবর্তীতে আর বেশি করে বানাবো এই ভেবে। আমাদের পাশের বাসার এক ভাই এই পিঠাটা অনেক বেশি খেতে চেয়েছেন, তো সোয়ার বাবা ভেবেছিলেন যে এই পিঠাটা আমি বানাতে পারবো। তো আসলে চেষ্টা করে ফেল করেছি, আমার মাথাটা একটু খারাপ হয়ে গিয়েছিল। বলেছি যে না, আর কোনো সময় তালের পিঠা বানানোর কথা বলবা না, তালও নিয়ে আসবে না। যাই হোক, এবার হয়তো পেরেছি। আসলে ব্যর্থতা বলতে কোনো কিছুই নেই, মানুষ ব্যর্থ হতে হতেই কিন্তু সফলতার দ্বারে পৌঁছায়। চেষ্টা করতে করতেই কিন্তু এক সময় সফল হয়। এই পিঠাগুলো স্টিম কুকারে বানালে কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। আমার যেহেতু স্টিম কুকারটা নেই, তো আমি এভাবে পাতিলে পানি দিয়ে উপরে একটা স্ট্রেনার দিয়ে এর উপরে বসিয়ে উপরে ঢাকা দিয়ে বানিয়ে নিয়েছি। এই পিঠাগুলো হতে সময় লাগে মাত্র 15 মিনিট। আর এই ব্যাটারের সাথে চাইলে নারকেল কুড়ানো অ্যাড করা যাবে, এতে করে স্বাদটা আরও বেড়ে যাবে। ফ্রিজে নারকেল কুড়ানো ছিল, তো ভুলে গিয়েছিলাম। উপরে চাইলে সাজিয়েও নেওয়া যাবে, উপরে আবার কিশমিশ দিয়েও সাজিয়ে নেওয়া যাবে দেখার সৌন্দর্যের জন্য। এই পিঠা দিয়ে সকালের নাস্তাটা করেছি আজকে। তো নাস্তা করে আমি যে বাড়তি কাজটুকু করার চিন্তা করেছিলাম সেগুলো করে নিচ্ছি। প্রতিদিন তো রেগুলার যে কাজগুলো থাকে সেগুলো তো আছেই, তো সাথে প্রতিদিন একটা দুটা কিন্তু বাড়তি কাজ করেই নিই। নিজের অজান্তে হোক প্ল্যান ছাড়া হোক, এটা করতেই হয়। আর আজকে রোদটা দেখে তো আর্টিফিশিয়াল ফ্লাওয়ারগুলো ধোয়ার চিন্তা করেছি। সবগুলো দিয়ে দিচ্ছি না, যেগুলো একটু বেশি ময়লা হয়ে গিয়েছে ওগুলো ধুয়ে দিচ্ছি। আর এই ফুলগুলোতে প্রচুর ধুলাবালি পড়ে আছে, যদিও ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো কয়েকটা ধুয়ে দিয়েছে, আরও বেশ কয়েকটা রয়ে গিয়েছে। আর এভাবে সবগুলা পানিতে একটু ডিটারজেন্ট মিশিয়ে ভিজিয়ে রাখবো কয়েক ঘন্টার জন্য, এতে করে ময়লাগুলো এমনি এমনিই ছেড়ে দিবে। জাস্ট একটু পরবর্তীতে পানি দিয়ে ধুয়ে নিলে হয়ে যাবে। ফুলগুলা পানিতে ভিজিয়ে দিচ্ছি এভাবে। পাশে কিন্তু অফ ক্যামেরায় কাঁথা ভিজিয়ে দিয়েছি হালকা কুসুম গরম পানি করে। এরপর আরও কিছু কাপড় চোপড় বের করে সবগুলা ভিজিয়ে দিয়েছি। আর এগুলো এভাবে ভিজতে থাকুক, ততক্ষণে আমি আরও অন্যান্য কাজগুলো করে আসি।
তো আসলে সব কাজ প্রতিদিনের সব সময় ক্যামেরা অন করে করা সম্ভব হয় না, এতে করে সময়ের বরকত পাওয়া যায় না, যেহেতু ছোটো বাবুও আছে। তো যতটুকু সম্ভব 12-13 মিনিটের মধ্যে তো ততটুকুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করি। এদিকে সোহার বাবা পদ্মা নদীর ওখানে গিয়েছিলেন আমাদের পাশের বাসার ভাইদের সাথে। তো আমাদের আশেপাশে ভাইরা সব সময় পদ্মা নদীর ওখান থেকে মাছের মাছ বাজার নিয়ে আসে। তো না হয় দেখা যায় ওদের এরকম লোক আছে, বাসায় এসে দিয়ে যায়। তো সেই গল্পটা সোহার বাবার সাথে করেছে। তো আজকে সোহার বাবাও সাথে গিয়েছে ভাইদের সাথে। তো এই মাছগুলা নিয়ে এসেছেন, ওখানে ফ্রেশ তাজা নদীর মাছ পাওয়া যায়। তো এই মাছগুলো কিন্তু খুব সুন্দর তাজা ছিল, এখনও কিন্তু জীবিত আছে চিংড়ি মাছগুলা। আর এগুলা এভাবে আমি আলাদা করে বেছে নিচ্ছি। এখানে সব ধরনের মাছ মিক্স করা আছে, পাঁচমিশালি মাছ। এখানে প্রায় 8-10 পদের মাছ আছে, তবে চিংড়ি মাছটা একটু বেশি আছে। আর ছোটো চিংড়ি, বড় চিংড়ি, মাঝারি চিংড়ি, সব ধরনের চিংড়ি আছে। এগুলো আলাদা আলাদাভাবে রেখে দিব। এতগুলো মাছ কাটার সময় এখন হাতে নেই, রান্না করতে হবে। তো যতটুকু পারি কেটে নিব, বাকিগুলো এভাবে রেখে দিব। পাঁচমিশালি মাছগুলোও কাটতে একটু সময় লাগবে, তো এভাবে বক্স করে রেখে দিব। যেদিন রান্না করব সেদিন কেটে নিব। এই ছোটো চিংড়িগুলোও রেখে দিচ্ছি আলাদা আলাদা বক্স করে, দুটো বক্স করে রাখবো। তো একদিন একটা একটা বের করে সবগুলা কেটে আবার অল্প অল্প করে রাখবো। আমি জানি না আমার এই ভিডিওগুলো দেখে কারো কোনো উপকার আসে কিনা বা কেউ কিছু শিখতে পারেন কিনা, তবে আমার কিছু ভিউয়ার্স আপুরা যখন আমার ভিডিওগুলো দেখে কমেন্ট করেন যে আমার কাছ থেকে অনেক কিছু আপনারা শিখতে পারেন, তখন আমার কাজ করার উৎসাহটা আরও বেড়ে যায়। তো অনেক বেশি ভালো লাগে তো আপনাদের এই কমেন্টগুলো পড়তে। তো আমার আজকের ভিডিওটাও যদি কোথাও কোনো অংশ আপনার একটু হলেও ভালো লেগে যায়, তো প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না। আর আপনি যদি আমার ভিডিওতে আজ নতুন হয়ে থাকেন আর এই ধরনের লাইফস্টাইল ভিডিও যদি আপনি আরও দেখতে চান, চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল অপশনটি প্রেস করে রাখতে পারেন। আর কাজটি যদি আপনি অলরেডি করে থেকে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। বেশ কিছু চিংড়ি মাছ কেটে নিয়েছি, আর চিংড়ি মাছ কাটতে কিন্তু খুব সহজ, তেমন কোনো ঝামেলা নেই। তো বড় বড় যেগুলো ছিল সবগুলা কেটে কিছুটা রান্না করে নিব, আর বাকি কিছুটা রেখে দিব। এখানে বেশ কিছু চিংড়ি মাছ এবং কাঁকড়া হাঁটাহাঁটি করছিল, দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছিল। আমি কিছুক্ষণ এগুলা নিয়ে হাতে খেলছিলাম, আর উপরে এভাবে দড়ি দেখিয়ে দিয়েছি আপনাদেরকে এগুলা কীরকম তাজা এখনও আছে। খুব কম সময়ের মধ্যে চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি, আর পাগুলোও নিয়ে নিয়েছি। অনেকে হয়তো পাগুলা ফেলে দেন, তবে এগুলা আমার কাছে বেশ ভালো লাগে। তো যে পাগুলা বড় বড় ছিল ওগুলো টুকরো টুকরো করে নিয়ে নিয়েছি, আর অবশিষ্ট যে ময়লাগুলো বের হয়েছে ওগুলো পলি ব্যাগ করে ডাস্টবিনে ফেলে দিয়েছি। খুব অল্প কিছু রান্না করব, যেন একবেলা রান্না করে খাওয়া হয়ে যায়। তো চিংড়ি মাছ বেশি রান্না করলে বা বারবার জাল করে খেলে কিন্তু শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। মাছগুলো পরিষ্কার ছিল, তো যেহেতু কেটে নিয়ে এভাবে বক্স করে রেখে দিচ্ছি, আর ধুয়েও নিয়ে যেগুলো রান্না করব সেগুলো ভালোভাবে ধুয়ে নিব। আর বক্সগুলো এভাবে ডিপ ফ্রিজে রেখে দিচ্ছি। মাছগুলো গুছিয়ে রেখে রান্না করার আগে চলে এসেছি ফুলগুলো একটু দিয়ে শুকাতে দিতে। আমরা যেহেতু বাসা বাড়িতে থাকি, তো বারান্দায় রোদটা সবসময় পাওয়া যায় না। তো খুব কম সময়ের জন্য বারান্দায় রোদটা আসে। তো সকালবেলায় আমার বারান্দায় রোদটা পড়ে, তো বিকালের দিকে থেকে মানে 12টার দিক থেকে কিন্তু রোদটা আর থাকে না, সূর্যটা ঘুরে যায়। তখন আর কোনো কিছু রোদের মধ্যে শুকাতে পারি না, এমনি বাতাসে শুকাতে হয়। তো এখন যেহেতু রোদের মধ্যে এই ফুলগুলো আমি শুকাতে চাচ্ছি, তো তাড়াতাড়ি ধুয়ে শুকাতে দিয়ে তারপর কিচেনে চলে আসলাম রান্না করার জন্য। গতকালকে পেঁয়াজু তৈরি করেছিলাম, তো তেলগুলা কড়াইয়ের মধ্যে এভাবে রয়ে গিয়েছে, ওগুলা ছেঁকে তো একটা বোতলে নিয়ে নিচ্ছি। তো কোনো কিছু নাস্তা তৈরি করার পর তেলগুলা দিয়ে আমি আবার রান্না করি না, এতে করে আমার রান্নাটা একটা বাজে স্মেল আসে, ওটা ভালো লাগে না। অনেকেই দেখেছি আর নাস্তা তৈরি করার পর তেলগুলা দিয়ে আবার রান্না করে। তো আমি এভাবে এগুলো সেঁকে রেখে দিই একটা আলাদাভাবে বোতলে করে। তো পরবর্তীতে যখন আবার কিছু তেলের মধ্যে কোনো কিছু বানাবো, তখন এই তেলগুলা দিয়ে আবার বানিয়ে নিব।
এখানে চিংড়ি মাছ রান্না করার জন্য সয়াবিন তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিয়েছি। আর এখানে আদা রসুন ব্যবহার করব না, যেহেতু তাজা নদীর চিংড়ি মাছ এগুলো এমনিতেই অনেক বেশি মজার। তো আদা রসুনের স্মেলটা চিংড়ি মাছের মধ্যে আমার কাছে ভালো লাগে না, তো আমি কোনো সময় ব্যবহার করি না। চাইলে রসুন কুচিটা প্রথমে পুরন দেওয়া যায়, তবে আজকে ওঠাও দিইনি, যেহেতু তাজা খুব কম মশলায় রান্না করার চেষ্টা করছি। হলুদের গুঁড়া আর ধনিয়া জিরার গুঁড়া দিয়ে দিয়েছি, সেই সাথে লাল মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে জাস্ট এই কটা মশলা দিয়ে রান্নাটা করে নিব। মশলাটা কিছুক্ষণ কষানো হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দিয়েছি। নর্মালি আমি যখন চিংড়ি মাছ রান্না করি ফ্রিজ থেকে বের করে আর কি, তখন লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো আগে হালকা একটু ভেজে নিই, এতে করে কালারটা খুব সুন্দর আছে। তো আজকে যেহেতু এই চিংড়ি মাছগুলো খুবই ফ্রেশ ছিল আর ফ্রিজ করা ছিল না, তো এগুলো এমনি নর্মালি মশলা কষিয়ে রান্নাটা করে নিচ্ছি। এভাবে কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। মশলার সাথে মাছগুলা কিছুক্ষণ কষিয়ে নিয়েছি, এরপর ঝোলের পানি দিয়ে দিয়েছি। চুলের আঁচটা ফুল রেখে রান্নাটা করে নিব খুব কম সময়ের মধ্যে। তো বেশিক্ষণ রান্না করব না, না হয় শক্ত হয়ে যাবে। চিংড়ি মাছ বেশিক্ষণ রান্না করলে রাবারের মতো হয়ে যায়। রান্না শেষ হয়ে গেলে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, আর সুন্দর একটা ফ্লেভার বের হবে, ঝাল হবে না। তো রান্না চুলাটা বন্ধ করে দিয়ে এভাবে ঢাকনাটা একটু খোলা রেখেছি এবং সার্ভিং বলে নিয়ে নিচ্ছি। দুপুরে খাওয়া দাওয়া করেছি, এরপর রেস্ট নিয়েছি কিছুক্ষণ। তারপর লম্বা একটা সময় পার হয়ে গিয়েছে, এটা হচ্ছে বিকেলবেলা। ফুলগুলো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর জায়গা মতো আবার সবগুলা রেখে দিচ্ছি। এই ভিডিওটা করা ছিল গত 2 দিন আগে, তো এটা অ্যাড করা হয়নি, তো ভাবছি আজকের ভিডিওতে এটা অ্যাড করে দিই। আমার প্রিয় আপুরা শপিং ব্লগ দেখতে অনেক বেশি পছন্দ করেন। গিয়েছিলাম নিজের প্রয়োজনীয় কিছু কেনাকাটা করতে, খুবই দরকারি জিনিস বাবুকে রেখে গিয়েছিলাম। তো ঝটপট আধা ঘন্টার মধ্যে সেরে আসার জন্য প্ল্যান করে বের হয়েছি। তো যাওয়ার পথে দেখলাম হকারের মধ্যে খুব সুন্দর সুন্দর সিরামিকের এই জিনিসগুলা, আর এইসব জিনিসগুলোর দিকে চোখ পড়লে রেখে আসা তো যায় না। আর প্রাইসও কিন্তু রিজনেবলের মধ্যে ছিল, তো নিয়ে নিয়েছি বেশ কয়েকটা। এই ইউনিক জিনিসগুলাই সবসময় আমার কাছে ভালো লাগে। তো নিজের প্রয়োজনের কথাটা তখন আর মাথায় ছিল না, আর এগুলো নিয়েই সোজা চলে এসেছি, নিজের প্রয়োজনটা আর নিয়ে আসিনি। এখানে যে কারিবুলগুলো দেখতে পাচ্ছেন, এগুলোতে চাইলেও অনেক কিছু সার্ভ করা যাবে। তো এগুলা খুবই কম প্রাইজের মধ্যে ছিল, সবচেয়ে কম ছিল পেছনে যে একটা দেখতে পাচ্ছেন ওটা ছিল মাত্র 100 টাকা। আর এই ইউনিক ট্রেটা আমার কাছে বেশি ভালো লেগেছে, এটা স্ন্যাক্স ট্রে হবে, আরও অনেক কিছু যে যার মতো সব কিছু সার্ভ করা যাবে। তবে এটা আমি নিয়েছি ভর্তা সার্ভ করার জন্য। ভর্তা আমি দেখা যায় যে কোনো মেহমান আসলে 2-1 পদের তৈরি করে থাকি, তো আমার বাসায় তেমন ভর্তা সার্ভ করার জন্য তেমন কোনো ডিশ নেই, তো এটা ভর্তা সার্ভ করব সেই ভেবে নিয়ে নিয়েছি। পিছনে যে একটা বড় রাইস বোল দেখতে পাচ্ছেন, ওটা আমার বাসায় বেশ দরকার ছিল, তো ওটা চোখের সামনে দেখেছি, পরে নিয়ে নিয়েছি। রান্না করতে যেমন ভালো লাগে, তেমনি সুন্দর করে সার্ভ করে সবাইকে খাওয়াতে সেটাও অনেক বেশি ভালো লাগে। তো সেই থেকে সুন্দর সুন্দর ইউনিক জিনিসগুলো আমার আরও বেশি ভালো লাগে। সবার সুস্বাস্থ্য ও সুস্থতা কামনা করছি, সেই সাথে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।